ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেছে। ইসলামপন্থী বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে তারা একটি নির্বাচনী জোট গঠন করে একই সাথে সমঝোতার ভিত্তিতে প্রায় 253টি আসনে প্রার্থী দেয় জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের সাংগঠনিক পুনর্গঠন, নতুন প্রার্থী তুলে আনা এবং ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নিজেদের প্রভাব বাড়ানোর কৌশল নিয়েছে দলটি। ফলে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের জন্য শুধু ভোটের লড়াই নয়, বরং রাজনৈতিক শক্তির পুনরুত্থানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও ছিল একসময়ের নিষিদ্ধ এই দলটির। ঈদের পর হয়তো শুরু হবে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনেও চমক দেখাতে চায় জামায়াত ইসলামী। ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে ঢাকা 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থী নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি নাম শোনা যাচ্ছে। তাদের মধ্য থেকে কে হতে পারে জামায়াতের প্রার্থী, অথবা কি চমক থাকছে সিটি কর্পোরেশন নির্বাচনে, আজকের প্রতিবেদনে জানবার চেষ্টা করব সেই বিষয়টি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও দলটি উল্লেখযোগ্য ভোট পায়। ঢাকা মহানগরীর 17টি আসনের মধ্যে 6টি আসনে জামাত সমর্থিত প্রার্থী জয়লাভ করে, আরেকটিতে পায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 4, 5, 11, 12, 14, 15 এবং 16 এই আসনগুলোতে জয় পায় জামাত এবং জামাত সমর্থিত প্রার্থীরা। এর বাইরে ঢাকা 6, 7, 8, 12 ও 17 নিয়ে জামাত জোটের অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে রাজধানীর একাধিক আসনে জয় এবং বড় অঙ্কের ভোট পাওয়ায় ঢাকার রাজনীতিতে জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। এর মাধ্যমে ঢাকার রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে জামায়াতের এই উত্থান। দীর্ঘদিন নানা রাজনৈতিক চাপ, সাংগঠনিক সংকট ও প্রশাসনিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেলেও রাজধানীর বিভিন্ন এলাকায় দলটি ধীরে ধীরে তাদের সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠনের চেষ্টা করেছে। ওয়ার্ডভিত্তিক কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ঢাকা শহরের রাজনীতিতে নিজেদের উপস্থিতি আরও দৃশ্যমান করার চেষ্টা করছে জামায়াত ইসলামী। ফলে মহানগরীর রাজনৈতিক অঙ্গনে জামায়াতের উপস্থিতি ও সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে রাজধানীর আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া জনসমর্থনকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ 2 সিটিতেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। সে লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক তৎপরতা বাড়ানো, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে। দলীয় সূত্রের দাবি অনুযায়ী ঢাকার 2 সিটিতে প্রায় 129টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী চিহ্নিত করে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে এবং অনেক এলাকায় আগে ভাগেই প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে মেয়র পদে সম্ভাব্য কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে, যদিও এখনো কারো নামই চূড়ান্ত করেনি দলটি। তবে প্রয়োজন হলে জোটগত সমঝোতার পথ খোলা রাখার পাশাপাশি এককভাবেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে দলটির নেতাদের মধ্যে। মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং জামাতের মজলিসে শুরার সদস্য মেজবাউদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইয়ুম। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন একজন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি ঢাকা 8 আসনে জামাতের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু জোটের নির্বাচনের কারণে শেষ পর্যন্ত এনসিপিকে আসনটি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। 2024 সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবে তিনি ঢাকার অন্যতম সংগঠক হিসাবে পল্টন, মতিঝিল ও শাহবাগ এলাকায় নেতৃত্ব দেন। একই সঙ্গে বিপ্লব পরবর্তী সময়ে শহীদ ও আহত পরিবারকে সহযোগিতা করে যাচ্ছেন ডক্টর হেলাল।
দেলোয়ার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচন করেছেন। এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭২,৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বর্তমানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেলোয়ার পেয়েছিলেন ৪৪,৪০২ ভোট। দেলোয়ার হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রের বিভিন্ন দপ্তরের দায়িত্ব শেষ করে সেক্রেটারি ও কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসেবে রয়েছেন দেলোয়ার। ২০১৩ সালে তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে ভীত হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাকে গ্রেপ্তার করে। রিমান্ডের নামে ৫০-এরও বেশি দিন তাকে ডিবি অফিসে আটক রেখে ইতিহাসের চরম নির্যাতনের মুখোমুখি করা হয়। শত নির্যাতনের মুখেও দেলোয়ার হোসেন ছিলেন অটল অবিচল। মুমূর্ষু অবস্থায়ও তিনি তার আন্দোলন থেকে সরে আসতে রাজি হননি। দেশি বিদেশি নানা চাপে সরকার শেষ পর্যন্ত তাকে হত্যা করেনি, কিন্তু কারাগারে আটক রেখেছে প্রায় ৫ বছর। এই দীর্ঘ সময়ে দেলোয়ার হোসেন বঞ্চিত হয়েছেন তার মৌলিক অধিকারগুলো থেকে। স্বৈরাচারী সরকার তাকে কারাগারে আটক রাখার জন্য প্রায় ১৬০টি মামলা দিয়েছেন। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সাম্প্রতিক সময়ের আলোচিত নাম আবু সাদেক কাইয়ুম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভাইস প্রেসিডেন্ট বা ভিপি হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়েও ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। ছাত্র রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা, বিভিন্ন ইস্যুতে স্পষ্ট বক্তব্য এবং ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততার মাধ্যমে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সাদেক কাইয়ুম সক্রিয় ভূমিকা রাখেন। ওই সময়ে তিনি সালমান ছদ্মনামে পরিচিত ছিলেন। এই পরিচয়ে তিনি আন্দোলনের সংগঠকদের আশ্রয়, নিরাপত্তা নিশ্চিত করা, বিচ্ছিন্ন হয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে সমন্বয় করা, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং আন্দোলনের বার্তা গণমাধ্যমে পৌঁছে দেওয়ার কাজটিতে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। সাদেক কাইয়ুমের রাজনৈতিক পথ চলা মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে। ২০১৩ সালে তিনি অপ্রকাশ্যে ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত হন। দীর্ঘ সময় সাংগঠনিকভাবে কাজ করার পর জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তিনি প্রথম প্রকাশ্যে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সংগঠনটির প্রকাশনা সম্পাদক এবং সবশেষ বর্তমানে আন্তর্জাতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সাদেক কাইয়ুম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ১৪,০৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। বড় ব্যবধানে এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে এবং তাকে ছাত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে সামনে নিয়ে আসে। ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাদেক কাইয়ুম শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা ও আন্দোলনের মাধ্যমে সেগুলোর সমাধানের চেষ্টা করেন। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেওয়ার কারণে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়ে ওঠেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। ঢাকা ৬-এ ধানের শীষের প্রতীক নিয়ে ইশরাক হোসেন ৭৮,১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৫৪,৪৬৫ ভোট। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ অসংখ্য সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে
জড়িত আছেন। এরপর রয়েছে মেজবাউদ্দিন সাঈদ, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের মজলিসে শুরার সদস্য। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নে। মেজবাউদ্দিন সাঈদ 2024 সালের 18 জুলাই সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে 7 দিন গুম থাকার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।